তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো উচ্চতর গণিতের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ঠিক আছে, লেখাগুলো ক্লিয়ার আসতেছে? লেখাগুলো ঠিক আছে, বুঝা না গেল সমস্যা আমি বুঝে দিতেছি। তো দেখো, এটা হচ্ছে কি আমরা ভেক্টর করতেছিলাম, হায়ার ম্যাথে ভেক্টর। তো কিছু সাময়িক কারণে যেহেতু সামনে পরীক্ষা, তাই আমরা ভেক্টরটা আপাতত অফ রাখছি। যে সিকিউ সলভিং ক্লাসগুলো চলতেছিল সেই সিকিউ সলভ করবো, ঠিক আছে? তো এটা কততম বোর্ড? এটা মনে হয় ঢাকা বোর্ড 24। হ্যাঁ, এটা ঢাকা বোর্ড 24-এর একটা প্রশ্ন। এটা কি ঢাকা বোর্ড 24-এর একটা প্রশ্ন, অর্থাৎ ঢাকা বোর্ড 24 সালে এই প্রশ্নটা সে কোথা থেকে, স্থানাঙ্ক জ্যামিতির একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আমরা আজকে সলভ করবো। দেখো, আমাদের চারটা বিন্দু দেওয়া আছে, পি কিউ আর এস। পি কিউ আর এস আমাদের কি বলছে? কিউ ও এস এর সংযোজক সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে দেখাইতে বলছে। ধরো এই যে দেখো কি বলছে প্রশ্নটা, এটা হচ্ছে কি আমাদের অক্ষ, এটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ, আর কি ওয়াই অক্ষ। আমাদের বলছে কি কিউ এস এর সংযোজক সরলরেখা, অর্থাৎ ধরো এরকম একটা সংযোজক সরলরেখা পাইছি, এটা এই এক্স অক্ষের সাথে কি করে স্থূলকোণ উৎপন্ন করে। এটা এরকম হবে না? এটা এই চিত্রটা এরকম হবে না? এই যে এরকম হবে এই রেখাটা। এটা হচ্ছে ধর আমার কিউ আর এস এর সংযোজক সরলরেখা। এটা কি করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করে স্থূলকোণ উৎপন্ন করে। ধনাত্মক দিক কোনটা? উপরের দিকটা হচ্ছে কি ধনাত্মক, আর নিচেরটা হচ্ছে কি ঋণাত্মক। এই যে এই থিটা যেটা, এটা আমার স্থূলকোণ, এটা আমাকে দেখাইতে বলছে। ঠিক আছে, ঠিক আছে, দেখাইতে বলছে এটা। তো আমি কিভাবে দেখাবো, কিভাবে আমি দেখাবো? একটা কথা বলি, তোমার ঢাল, ঢাল যেটা আছে, ঢাল যদি তোমার কি হয় পজিটিভ হয়, ঢাল যদি তোমার পজিটিভ হয় তাহলে কি করে, ঢাল পজিটিভ হলে সে কি করে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আর ঢাল যদি কি হয় নেগেটিভ হয় তাহলে কি উৎপন্ন করে? স্থূলকোণ উৎপন্ন করে। এখন সূক্ষ্মকোণ কি উৎপন্ন করে আমি আর একটু বুঝাই। ঢাল যদি তোমার পজিটিভ বের হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আর ঢাল যদি তোমার নেগেটিভ হয় তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করে স্থূলকোণ উৎপন্ন করে। বুঝছো? মার্কারের কালির সংকট। তো প্রথমে আমাদের কি করতে হবে? ঢাল বের করতে হবে। দেখো প্রথমে আমাদের কি করতে হবে? ক নম্বর, ঢাল বের করতে হবে। আমাদের দেখো কি কি দেওয়া আছে, কি কি বলছে? কিউ এস এর সংযোজক সরলরেখা, কিউ আর কি এস এর সংযোজক সরলরেখা। তাহলে আমাদের কি করতে হবে? দুইটা বিন্দু নিতে হবে, একটা কিউ আর একটা কি এস। তাহলে একবার কিউ, কিউ এর স্থানাঙ্ক কত হয়েছে? কিউ, কিউ এর স্থানাঙ্ক কত হয়েছে? এটা -66, -66। তারপরে বলছে কি এস, এই যে এস এর স্থানাঙ্ক, এস এর স্থানাঙ্ক কত? 3 - 7। ঠিক আছে, আশা করি এই লেখাটা বোঝা যাইতেছে। দাঁড়াও কালো দিয়ে লিখি। ঠিক আছে, এখন আমি কি বলছিলাম? ঢাল, ঢালের একটা ব্যাপার স্যাপার আছে। এখান থেকে যদি তুমি ঢাল বের করো, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঢালের ফর্মুলা কি? y2 - y1, y2 - কি y1, আর কি x2 - x1। এখানে x2 কোনটা? এই যে এখানে x2 হচ্ছে কি এইটা, এটা হচ্ছে কি x2। আর এই -7 যেটা, এটা হচ্ছে কি y2। এই -6 যেটা, এটা হচ্ছে কি x1। আর এই যে 6 যেটা, এটা হচ্ছে কি x2, সরি y1। ঠিক আছে, তো এই ফর্মুলার মধ্যে যদি আমরা মানটা বসাই, y2 এর মান কত? y2 এর মান কত? যে দেখো তো y2 এর মান কি -7। তো -7 মাইনাস y1 কত? y1 হচ্ছে 6, -7 - 6। আর x2 কত? x2 হচ্ছে 3, আর মাইনাস কত? -6, -6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি উপরে কত আসে? 7 আর 6 কত? 7 আর 6 কত? 14, সরি 13। কি হবে? -13, যেহেতু মাইনাস চিহ্ন, -13। আর নিচে ক্যালকুলেশন করলে আসে কি 3 + 6 6 3 কত? 7 8 9, -13/9। দেখো তো ঢালটা কি আসছে? নেগেটিভ আসছে না? তাহলে যেহেতু, যেহেতু ঢাল কি নেগেটিভ, অতএব, অতএব কিউ এস এর এস রেখা, এস সরলরেখা কি এস রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি উৎপন্ন করে? স্থূলকোণ উৎপন্ন করে। যে শর্তটা আমি বলছিলাম, ঢাল যদি পজিটিভ হয় তাহলে কি, সরি ঢাল যদি নেগেটিভ হয় তাহলে কি করে? স্থূলকোণ উৎপন্ন করে। লাস্টে এটা লিখে দিবা, তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার কি শেষ। ঠিক আছে,
ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার আমরা যদি পরের প্রশ্নটা দেখি, খ নম্বরটা যদি আমরা একটু দেখি, কি বলছে, PQRS এর প্রকৃতি নির্ণয় করো। PQRS কি? চতুর্ভুজ। এই চতুর্ভুজে কি করছে? প্রকৃতি নির্ণয় করতে বলছে। তো আমরা যদি অক্ষ নেই, এটা কি? এটা আমাদের XY সমতল। এটা কি আমাদের কি XY সমতল দেখা যাইতেছে? হ্যাঁ, খুবই ভালোভাবে দেখা যাইতেছে। এখানে আমাদের কি করতে হবে? PQRS বসাইতে হবে। P এর স্থানাঙ্ক কত? P এর স্থানাঙ্ক কত দেখো তো। আমি এখানে দেখি P এর স্থানাঙ্ক কত? 6 6। P এর স্থানাঙ্ক কি? 6 আর এটা কি? 6। এটা আমাদের কি করতে হবে? এখানে বসাইতে হবে। বসাই, প্লাসে 6 দিই, +6, এদিকে কি 6, এই যে এখানে অবস্থান করতেছে কি আমাদের P। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের P। আর কিভাবে তুমি স্থানাঙ্কের মধ্যে বসাইবা, বিন্দুগুলো বসাইবা, সেটা নিয়ে আমাদের বেসিক ক্লাস আছে। আমার দেখবা স্থানাঙ্ক জ্যামিতির একটা বেসিক ক্লাস আছে, সেইখানে তোমরা দেখতে পারবা কিভাবে তোমাদের এটা বসাইতে হবে। তো P বসাইলাম 6 6। এবার আমাদের কি করতে হবে? Q বসাইতে হবে। Q কত দেওয়া? Q দেওয়া কি আমাদের -6 6। Q দেওয়া -6, কি 6। এটা আমাদের কি করতে হবে? বসাইতে হবে। এটা আমাদের বসাইতে হবে। -6 মানে x অক্ষের দিকে ঋণাত্মক, x অক্ষের দিকে 6 ঘর, এইদিকে 6 ঘর, আর উপরের দিকে কি 6 ঘর, এই যে এখানে অবস্থান করতেছে। এটা কি আমাদের Q। এটা কি আমাদের Q। তারপরে বসাইতে হবে কি R। আর কত আমাদের দেখো তো, আর কত? আর হচ্ছে 6 7, এই যে 6 7, আর কি 6, কি -7। ঠিক আছে, এবার আটটা যদি আমরা বসাই, আটটা হবে 6, এদিকে 6 ঘর, এই যে বরাবর -7, নিচের দিকে 7 ঘর, এটা হচ্ছে কি R। ঠিক আছে, আরেকটা কি S। S কি? S কি দেখি তো, S কি দিছে? S কি দিছে আমাদের 3 7। S হচ্ছে কি 3 7। এটাকে যদি আমরা বসাই, 3 3 ঘরে এদিকে যাবে, 3 ঘরে দিকে গেলে ধরলাম এখানে, আর -7 কি নিচের দিকে 7 ঘর, এই যে এখানে, এই যে এখানে, এটা হচ্ছে কি আমাদের S। এবার আমরা প্রত্যেকটাকে যদি সংযোগ করা দিই, দেখছো, এটাই হচ্ছে কি আমাদের PQRS। যেটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের কি করছে? প্রকৃতি নির্ণয় করতে বলছে। আর আমরা প্রকৃতি নির্ণয় করবো কিভাবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আগে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। প্রথমে আমরা কি করব? PQ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। PQ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এখান থেকে আমরা কি করব? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তো PQ বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করি, তাহলে আমাদের x2 এর ভ্যালু কত? P এর মধ্যে x2 PQ না, x2 হচ্ছে কি -6, এই যে x2 কি -6, আর মাইনাস, আর x2 - x1 কত? x1 হচ্ছে কি 6, এই যে +6, x1 কি 6 তার হোল স্কয়ার প্লাস y2 কত? y2 হচ্ছে 6 +6, y2 6, আর y1 কি? y1 ও 6 -6 তার হোল স্কয়ার। এটা আমি কি দেখে দেখে বসাইতেছি, এই যে p, এই যে q। x1 কত? -6, ধরো এখানে স্থানাঙ্কগুলো লিখে দিই। p হচ্ছে কত? 6 6, q কত? -6 6, আর কত? 6, -7, s কত? 3, -7। এবার এখান থেকে দেখতে সুবিধা হবে আমাদের। তো দেখো তো x2 pq বলতাছে যে p আর কি q। তো p এর এখানে x2 কত? x2 হচ্ছে কত? এই যে 6 -6, x2 কত? -6, এই যে -6 বসাইছি। আর x1 কত? এই যে x1 কত? +6, এই যে +6 বসাইছি, মাইনাস তো সূত্রের। তারপর y2 কত? এই যে y2 হচ্ছে কি 6, এই যে 6 বসাইছি। y1 কত? 6 6 বসাইছি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কত আসবে? ক্যালকুলেশন করলে আমাদের আসবে কত? pq বাহুর দৈর্ঘ্য আসবে কত? 12 একক। ক্যালকুলেশন করলে 12 একক আসবে। একইভাবে কি করবা? PQ বের করছি, এবার আমরা কি করব? PR বের করব। PR বের করব। ফর্মুলা কি? আগেরটাই সেম ফর্মুলা। এই P কত? PR আর বের করতেছি। এটা কি x2, এটা y2, এটা x1, এটা y1,
তাহলে ফর্মুলা কি x2 x1, x2 কত 6, x2 x1 কত 6 তার হোল স্কয়ার প্লাস y2 y1 কত, y2 কত -7 আর মাইনাস y1 কত 6 তার হোল স্কয়ার করে দেখো এটা কত আসে। পি আর বাহুর দৈর্ঘ্য কত আসে, এটা আসে আমাদের কি 13 একক, এটা আমাদের কি আসে 13 একক। ঠিক আছে, তারপরে আমরা কোথায় করব, এই প্রশ্নটুকু মুছে ফেলি এতটুকু, কত আমাদের আর লাগবে না যেহেতু করেই ফেলতাছি। পি কিউ বের করছি, পি আর বের করছি, পি কিউ বের করছি, পি আর বের করছি, এবার আমাদের কি করতে হবে, এস আর বের করতে হবে। এস আর বাহুর দৈর্ঘ্য কি করবা, বের করবা। ঠিক আছে, লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। তো এস আর কি আর, এখানে x1 কত হবে, x1 হচ্ছে 3, x2 হচ্ছে কত -7, x2 কত 6 আর y2 কত -7। তো x1 ফর্মুলা কি x2 x1, x2 কত 6, 6 মাইনাস কি 3 x1, তারপরে তার কি হোল স্কয়ার প্লাস y2 কত -7 প্লাস সরি প্লাস না মাইনাস মাইনাস y1 কত, y1 কত -7, ডাইরেক্ট আমরা +7 লিখে দেই, -7 এসে প্লাস হয়ে যাবে স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, এসআর কে ক্যালকুলেশন করলে আসবে 3 একক, এসআর কে ক্যালকুলেশন করলে কি আসবে 3 একক আসবে। তারপরে আমাদের কি করতে হবে, পি কিউ বের করছি, পি আর বের করছি, এস আর বের করছি, এবার কি কিউএস বের করতে হবে। কিউএস বের করতে হবে, কিউ কিউ আর কি এস, x1 কত -7, y1 কত 6, x2 কত 3, y2 কত -7। ফর্মুলা কি x2 x1 মানে কি 3 6 প্লাস 6 তার হোল স্কয়ার প্লাস y2 y1, y2 কত -7 6 তার হোল স্কয়ার। এই যে দেখো x2 x1, যেহেতু 6 এর আগে কি আছে মাইনাস আছে, আর আমাদের ফর্মুলাতেও কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, এটাকে ক্যালকুলেশন করলে আসে আমাদের 13 একক না 13 একক না সরি 5√10 একক, কি আসে 5√10 একক। ঠিক আছে, এবার দেখো তো আমাদের একটা বাহুর দৈর্ঘ্য কি সেম না, একটা বাহুর দৈর্ঘ্য কি সেম না, তাহলে আমরা শর্ত অনুযায়ী যদি আমাদের দুইটা বাহু সমান হতো, বিপরীত দুইটা বাহু এই বাহুটার এই বাহুটা আর এই বাহুটার এই বাহুটা সমান হতো, তাহলে আমরা কর্ণ বের করতাম। কর্ণ বের করলে যদি কর্ণ সমান হতো তাহলে হয়তো কি আয়ত, আর না হলে সামান্তরিক, সমান না হলে সামান্তরিক। আর যদি সবগুলো বাহু সমান পেতাম তাহলে হয় বর্গ না হলে রম্বস, কিন্তু একটা তো সমান না। এবার আমাদের কি করতে হবে, একটা সমান না হলে কি বুঝবা, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম আর ট্রাপিজিয়াম নির্ণয় করার জন্য কি করতে হবে, ঢাল বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা বাহুর ঢাল বের করতে হবে। আমরা প্রত্যেকটা বাহু ঢাল বের করবো না, আমরা পি কিউ আর আর এস বের করবো, কারণ এই দুটি কি পরস্পর সমান্তরালে আছে। দেখো পি কিউ আর আর এস কে সমান্তরালে আছে, তাই আমরা পি কিউ আর আর এস বাহু কি করবো, ঢাল বের করবো। তো পি কিউ এর ঢাল যদি আমরা বের করি, পি কিউ এর ঢাল কত, আমরা কি m1 দ্বারা প্রকাশ করলাম, ফর্মুলা কি y2 y1 আর এটা কি x2 x1, y2 কত পি কিউ না, y2 কত, এই যে পি আর কিউ, y2 কত 6 y1 কত 6, x2 x1, x2 কত 6, x2 যে সরি এখানে x2 6 আর x1 কত 6 না, এই দাঁড়াও দাঁড়াও এটা মাইনাস না, এটা কোনো কথা, এইবার ঠিক আছে। y2 কোনটা, এই যে এটা হচ্ছে y1, এটা কি x1, এটা y2, এটা কি x2, রাইট। ফর্মুলা কি y2 y1, x2 x1, y2 কত, এই যে y2 কত 6 মাইনাস y1 কত, y1 হবে 6, এই যে 6, x2 কত, x2 কত, এই যে -6 আর ফর্মুলা মাইনাস x1 কত, x1 কত 6, তো নিচে কত আসে আমাদের -12 আর উপরে কত আছে 6 থেকে 7 বাদ দিলে 0, আর 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি আসে, শূন্য আসে। তো ঢাল m1 কত পাইছি আমরা, 0 পাইছি। এবার আমাদের কি করতে হবে, এসআর বাহুর দৈর্ঘ্য ঢাল বের করতে হবে, এসআর বাহুর কি করতে হবে, ঢাল বের করতে হবে। এখানে বের করি, অন্য কালার দিয়ে বের করি তাহলে সুবিধা হবে। আর এস এর ঢাল আমরা বের করব, এবার কি করব, আর এস এর ঢাল যেটাকে আমরা m2 দ্বারা প্রকাশ করলাম, যেহেতু ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি, ফর্মুলা কি y2 y1 আর এটা কি x2 x1, এখানে x1 কত, এটা x1,
এটা কত y1, এটা কত x2, এটা কত y2। তাহলে ফর্মুলা কি y2 y1 x2 x1, y2 কত -7, y2 কত -7 মাইনাস y1 কত, y1 কত -7, -7 এসে আমরা ডাইরেক্ট প্লাস লিখতে পারি +7, আর x2 কত 3, আর x1 কত -6 -6, উপরে আসে 0, নিচে আসে কত 3। তাহলে 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি আসে, শূন্য আসে। দেখছো ঢাল আমরা কি পেয়েছি, সেম পাইছি। যেহেতু অতএব যেহেতু m1 কি m2, অতএব PQRS কি একটা ট্রাপিজিয়াম। ঢাল যদি সমান আসে, সমান্তরাল বাহু দুইটা আছে, যে সমান্তরাল বাহু দুইটার ঢাল যদি কি আসে সমান আসে, তাহলে তারা কি পরস্পর ট্রাপিজিয়াম। বুঝছো বুঝছো স্থানাঙ্ক জ্যামিতির ম্যাথটা। অলরেডি 15 মিনিট হয়ে গেছে আমরা ম্যাথ সলভ করতেছি। এবার আমরা আসি আমাদের লাস্ট ম্যাথটায়। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমাদের বলছে PQRS এর যে অংশ, কি দিতাম ধরো, সরি, আর এটা দেখো PQRS এর কি বলছে, PQRS এর যে অংশ কি করছে, চতুর্থ চতুর্ভাগে আছে, PQRS এর যে অংশ কি আছে চতুর্থ চতুর্ভাগে আছে, তার ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো এটা হচ্ছে আমাদের PQRS এর চতুর্থ চতুর্ভাগে কোনটা আছে, এই যে এই অংশটি কি আছে চতুর্থ চতুর্ভাগে আছে না, এই যে এটা এটা এটা, এই যে ছোট অংশটা, এই যে যেটা, এই যে এটা এটা কি আমাদের চতুর্থ চতুর্ভাগে আছে, এটার ক্ষেত্রফল বের করতে হবে। দেখো তো PR রেখাটা, PR রেখাটা x অক্ষকে কি করছে, একটা বিন্দুতে ছেদ করছে। PR রেখাটা x অক্ষকে কি করছে, যে বিন্দুতে কি করছে ছেদ করছে, এই বিন্দুটার নাম দিলাম আমরা কি x। x না দেই, x দিলে কেমন জানি লাগে, x দিলে গোলায় যাবে। ধরলাম n দিলাম, ধরলাম কি n বিন্দুতে ছেদ করছে, আর এটা তোমাদের মূল বিন্দু, যে এই বিন্দুটা এটা তোমাদের মূল বিন্দু ও, এটা কি 0 0 মূল বিন্দু। তারপরে আবার দেখো s আর s q রেখাটা, যে q আর s রেখাটা, যে এই রেখাটা কি qs রেখা, এই রেখাটা দেখো তো y অক্ষকে কি করছে, এই বিন্দুতে ছেদ করছে, ধরলাম এটা কি m বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাদের দেখো চতুর্থ চতুর্ভাগে কি গঠন হয়েছে, NOMSR পঞ্চভুজ গঠন হয়েছে। চতুর্থ চতুর্ভাগে কি গঠন হয়েছে, NOMSR পঞ্চভুজ গঠন হয়েছে। এই পঞ্চভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি লাগবে, n এর স্থানাঙ্ক লাগবে, m এর স্থানাঙ্ক লাগবে। তাহলে আমরা আমাদের যে জাতীয় ফর্মুলা, ক্ষেত্রফলের যে জাতীয় ফর্মুলাটা কি, হাফ ইনটু কি x1 x2 y1 y সরি x1 y1 x2 y2 x3 y3 আবার কি x1 y1। এখন তুমি পঞ্চভুজক ষষ্ঠভুজক সেই অনুযায়ী তুমি সূত্র বানিয়ে নিতে পারবে। এটা এই ফর্মুলাটা দিয়ে আমরা কি করতে পারবো, ম্যাথটা সলভ করে দিতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, m বের করতে হবে, n বের করতে হবে। প্রথমে আমাদের m এর স্থানাঙ্ক বের করতে হবে। এখন m এর স্থানাঙ্ক বের করবা কিভাবে, তুমি দেখো m টা কোথায় অবস্থান করতেছে, qs রেখায় অবস্থান করতেছে। তো ফার্স্টে তুমি কি করবা, qs এর সমীকরণ বের করবা, qs যে রেখাটা আছে সেই রেখার সমীকরণ বের করবা। তো আমরা কি qs রেখার সমীকরণটা বের করি, সরি কি বলবো, আমরা qs এর সমীকরণ বের করব। qs এর সমীকরণ বের করতে হবে। দেখো দুইটা বিন্দু আছে, q একটা বিন্দু, s একটা বিন্দু, এই দুটো সমীকরণ কি হবে, সমীকরণের ফর্মুলা কি, y y1 x x1 ইকুয়াল কি y2 y1 কি x2 কি x1। এটাই তো, হ্যাঁ সমীকরণের ফর্মুলা তো এটাই, রাইট। এটাই তো রাইট, এটাই তো। তাহলে একটু করে দেখি, শুধু ফর্মুলা ভুলে আবার ঝামেলা। এখানে y তো কি, y আর x কে আমাদের ধ্রুবক, y আর x আমরা চেঞ্জ করতে পারবো না, এই y1 আর x1 বের করতে হবে। যেহেতু qs তাহলে এটা কি আমাদের x1, এটা কি আমাদের y1, এটা কি আমাদের x2, এটা কি আমাদের y2। তো y এর মান বসাও, y1 এর মান কত, y1 কত 6, y 6 আর x কত x1 কত, x1 কত -6, তাহলে এটা প্লাস হয়ে যাবে।
আর ওই পাশে যদি আমরা বসাই y2 কত, y2 কত, এই যে y2 কত -7 মাইনাস y1 কত, y1 হচ্ছে কি 6, আর নিচে x2 কত, x2 কত 3 আর মাইনাস ফর্মুলার মাইনাস, আর x1 কত -6, তাহলে এটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে। এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, y -6 নিরপর নিচে কি x + 6, এই পাশে ক্যালকুলেশন করলে কি আসে -13, আর নিচে কি আসে 6 এর 3 কত 7 8 9, -13/9 আসে, রাইট, 13/9 আসে। এখন এটাকে যদি আমরা এই কি করি ক্রস গুণন করে দিই, এই যে এটার সাথে এটা গুণ করি আর এটার সাথে এটা গুণ করি, তাহলে আমাদের কি আসবে দেখো তো। আমরা এখানে যদি লিখি, এখানে যদি আমরা লিখি তাহলে আমাদের একটা সমীকরণ আসবে। সমীকরণটা হচ্ছে 13x না, আমি একটু লিখি 13x + 17 এটার সাথে x গুণ হলে কি হবে -13x হবে, আবার এটার সাথে +6 গুণ হলে কি হবে, প্লাস আর মাইনাস কি হবে, মাইনাস হয়ে যাবে। 6 কে 13 দ্বারা গুণ করলে কি হয়, 6 কে 13 দ্বারা গুণ করলে কত হয় 78, কয়টা লাগে কি হয় -78 হয়, ঠিক আছে। আজান দিয়ে দিছে, আমার তাড়াতাড়ি শেষ করতে হবে। মাইনাস কি হয় 78 হয়, রাইট। তারপরে কি, তারপরে আমরা কি করব, এটার সাথে এবার এটার সাথে এটা গুণ করব, 9y 9 এর সাথে y গুণ করলে কি হয় 9y -6 9 কত 54, -6 9 কত 54, রাইট রাইট, সব ঠিকঠাক করছি। এবার আমরা কি করব, সবগুলোকে এক পাশে এনে দেই, তাহলে কি হয় 13 -13x -7y 7y না, এটা 78 -9y +54 ইকুয়াল কত 0। এইখান থেকে যদি আমরা লিখি -13x, এই 78 আর 54 যোগ করলে কত হয়, -78 আর +54 যোগ করলে কত হয় -24 হয়। এটা আমাদের কি আসছে -24 -9y ইকুয়াল কত 0। এটাকে আমরা যদি এখানে লিখি, এইখানে লিখি আমরা কি করব, প্রত্যেকটাকে প্লাস করে দিই, 13x + 24 + 9y ইকুয়াল কত 0। এটা আমাদের একটা সমীকরণ পাইছি। এটা আমাদের কিসের সমীকরণ, কিউএস রেখার সমীকরণ। এখন দেখো তো কিউএস রেখাটা কি করছে, y কে ছেদ করছে, আর y কে ছেদ করলে x এর মান কত 0, তো এখানে x এর মান 0 বসাইবা, কি করবা x = 0 বসাই, x 0 বসাইলে কি হয় 13 * 0 + 24 + 9y = 0, তাহলে 24 + 9y = কি 0। এই 13 সাথে 0 গুণ হয়ে চলে যাবে, তো 9y = কত -24, বা y = কত 9 দ্বারা 24 কে ভাগ করলে কত হয়, 9 দ্বারা 24 কে ভাগ করলে কত হয় 8/3 মাইনাস কি 8/3। এটা হচ্ছে কি আমাদের y এর স্থানাঙ্ক, দেখো তো। তাহলে আমাদের m এর স্থানাঙ্ক কত, m এর ক্ষেত্রে আমরা y এর মান কত বসাইছি, x এর মান কত বসাইছি 0 বসাইছি, তাহলে m এর স্থানাঙ্ক কত হবে 0, কি y এর মান কত পাইছি -8/3। এটা কি আমাদের m এর স্থানাঙ্ক পাইছি আমরা। একইভাবে n এর স্থানাঙ্ক বের করবা, n এর স্থানাঙ্ক বের করবা সেম ভাবে। n কি করছে, p r রেখা দিয়ে ছেদ করছে, তাহলে p r রেখার সমীকরণ বের করবা। তারপর সমীকরণে যেহেতু x অক্ষকে ছেদ করছে, যেহেতু কি করছে x অক্ষকে ছেদ করছে, তাহলে y এর মান কত বসাইবা, y এর মান 0 বসাইবা। x অক্ষকে ছেদ করলে y এর মান 0, y অক্ষকে ছেদ করলে x এর মান 0 বসাইবা। সমীকরণে y এর মান 0 বসাইবা, একটা মান আসবে, সেটা আমাদের কত আসবে, সেটা কত আসে দেখি তো, দেখাই তো পাই না, 60 আসবে আমাদের, কত আসবে 60 আসবে, রাইট 60 আসবে। এখন আমাদের কি করতে হবে, চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফলটা আমরা বের করে দিই, এটা বের করে আমরা চলে যাব। আমরা mটা যেভাবে বের করছি mটা তুমি সেম ভাবে বের করতে পারবা, ঠিক আছে। শুধু কি করবা, পিআর রেখার সমীকরণ বের করবা, তারপর সমীকরণে y এর মান কেন 0 বসাইবা, কারণ কি x অক্ষকে ছেদ করেছে, x অক্ষকে ছেদ করলে y এর মান 0, আর y অক্ষকে ছেদ করলে x এর মান 0। তো ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু x1/y1। এটা কি একটা পঞ্চভুজ, তাহলে কি x2/y2, x3/y3, x4/y4, তারপরে কি x5/y5, আবার কি x1/y1। এটা কি আমাদের পঞ্চভুজের ক্ষেত্রফলের সূত্র। এখানে x1 তুমি ধরো, প্রথমে n কে ধরো তুমি 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5, n থেকে শুরু করো। n এর স্থানাঙ্ক কত 60, n এর স্থানাঙ্ক কত 60। তারপরে n এর পরে কি আছে 0 আছে, আর তোমাকে কোন দিকে যেতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, ঘড়ির বিপরীত দিকে যেতে হবে, n o m s r।
n এর স্থানাঙ্ক কত 60 আর n এর পরে কি আছে আমাদের n এর পরে কি আছে যে এর স্থানাঙ্ক কত 0 তারপরে কি আছে m আছে m এর স্থানাঙ্ক কত m এর স্থানাঙ্ক আমরা পাইছি 0 -8/3 তারপরে m এর পরে কি আছে s এর স্থানাঙ্ক কত 3 - 7 আর কত 6 - 7 আর কত 6 - 7 আর এর পরে কি আছে আবার n আছে আর এর পরে n আছে আবার n কত 60 এখন তুমি প্রত্যেকটাকে কি করবা এইভাবে গুণ করবা এগুলো তো পারোই এই যে এইভাবে কি করবা গুণ করবা 0 + 0 প্লাস কি এই 0 0 এর সাথে কি গুণ করবে যে 6 এর সাথে 0 গুণ হলে কি হয় 0 আবার এই 0 এর সাথে এটা গুণ হলে কি হয় 0 হয় এই 0 এর সাথে -7 গুণ হলে কি হয় 0 হয় তারপরে 3 সাথে কত হয় 28 হয় মাইনাস আছে -28 হবে কি হবে -28 হবে তারপরে এই 6 এর সাথে 0 গুণ করলে কি হয় +0 হয় তারপরে ফর্মুলার মাইনাস তারপরে আবার কি করব এইভাবে গুণ করব এইভাবে কি করব গুণ করব 0 এর সাথে 0 গুণ করলে কি হয় 0 হয় আবার 0 এর সাথে 0 গুণ করলে কি হয় +0 এই -8/3 এর সাথে 3 গুণ করলে কি হয় 3 3 চলে যায় -8 থাকে তারপরে প্লাস এই 7 এর সাথে 6 গুণ করলে কত 6 7 42 +42 তারপরে 6 7 কত 42 +42 -42 সরি -42 এটা ক্যালকুলেশন করবা যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত এটা ভুল হতে পারে কারণ আমি তাড়াহুড়ো করতেছি তোমার অ্যানসার কত আসবে অ্যানসার দেখো তোমার আছে 71/2 এটাকে ক্যালকুলেশন করবা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা কি করবা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা তাহলে কি আসবে 71/2 আসবে ঠিক আছে 71/2 আসবে আর যার একক কি বর্গ একক এটাই কি আমাদের অ্যানসার ঠিক আছে তো ঢাকা বোর্ড 24টা আশা করি বুঝতে পারছো খুবই একটা ডিফিকাল্ট ম্যাথ ছিল তাই আমি এটা করে দিলাম